দীর্ঘ প্রায় ৮ ঘন্টার চেষ্টায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার ফাইটার আনসার সদস্য সহ আহত বেশ কয়েকজন। চালু হলো শাহজালালে বিমান ওঠানামা, পুরোপুরি স্বাভাবিক হতে লাগবে আরও কিছুটা সময়। দুপুর থেকে বিপাকে যাত্রী ও তাদের স্বজনেরা। আমার অবস্থা খুবই খারাপ। আমি আসছি সেই কুমিল্লা থেকে, কোনো তথ্য পাইনি যে কটায় ছাড়বে আমাদের ফ্লাইট, কখন কি হবে না হবে। স্টকের তাও তো এখনই আসতেছে না বা ইসে। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রমাণ পেলে কঠোর পদক্ষেপ, হুঁশিয়ারি অন্তর্বর্তী সরকারের। আগুন নেভাতে দীর্ঘসূত্রিতায় বিস্মিত ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তারা। কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি। এত বড় একটা দুর্ঘটনা জাতীয় জায়গায় আমরা মানে সর্বোচ্চ পর্যায়ের আমরা কমিটি গঠন করে আমরা এটার ব্যাপারে বিশ্লেষণ করব। আমি বলবো এটা একটা বড় একটা অব্যবস্থাপনা। এই অব্যবস্থাপনার কিন্তু এই গাফলতি কিন্তু আমি বলবো এর আগে ঘটেছিল। কিন্তু তারা ব্যবহার করবে, তাদেরকে যদি আমরা সচেতন না করতে পারি, তাদেরকে বাধ্যতামূলকভাবে যে ব্যবস্থাপনা সঠিক না করা পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া যাবে না। ছোটখাটো দূরত্ব কমিয়ে নির্বাচন অর্থবহ করার আহ্বান মির্জা ফখরুলের। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ কেবলই লোক দেখানো, ব্রিফিংয়ে এনসিপি। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন প্রায় ৮ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও তা পুরোপুরি নেভানো যায়নি। প্রাণান্তকর এই চেষ্টায় কাজ করেছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, সাথে আছে সেনাসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও। রাত ৯টা থেকে শুরু হয়েছে ঢাকা বিমানবন্দর দিয়ে ফ্লাইট চলাচল, কিন্তু যে পরিমাণ ফ্লাইট বিলম্বিত হয়েছে সেই জট কাটতে বেশ খানিকটা সময় লাগবে। এর আগে দুপুর ১:২টায় হঠাৎই দেখা যায় আগুনের এক লেলিহান শিখা। আগুনের সূত্রপাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কোরিয়ার সেকশনে। দুপুর ২:৩০টার পর খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিক ৭টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এর আগেই বিমানবন্দরে ফায়ার সেকশন, সেনা, বিমান ও নৌবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হন ফায়ার ফাইটার আনসার সদস্য সহ বেশ কয়েকজন। তারা রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আমদানিকৃত সকল পণ্য রাখা হয় এই কার্গো ভিলেজে। এখানকার কোরিয়ার সেকশন থেকেই আগুনের সূত্রপাত। সেখানে ছিল কেমিক্যাল পণ্য, ফার্মাসিউটিক্যাল ইকুইপমেন্ট আর সুতাসহ নানান পণ্য। কার্গো ভিলেজে যখন আগুন জ্বলছে তখন বন্ধ করে দেওয়া হয় ঢাকা থেকে সকল বিমান চলাচল। আর ঢাকামুখী ফ্লাইটগুলোকে ঘুরিয়ে চট্টগ্রাম ও সিলেটে অবতরণের নির্দেশ দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি। পরে চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করে ঢাকামুখী ফ্লাইটগুলো। শত কোটি টাকার মাল এখানে এই যে দেখেন, এই যে আগুন জ্বলে উঠছে, এই হলো ধার্য পদার্থ, এগুলো কেমিক্যাল। প্রত্যেকটা কেমিক্যাল হলো মূল্যবান। এখানে স্বর্ণ আছে, এখানে ডায়মন্ড আছে, এখানে গোলা বারুদ আছে, অস্ত্র আছে, মানে আমদানিকৃত সব কিছু। DHL, FedEx, তারপরে UPS, অনেকগুলি যেগুলি ইন্টারন্যাশনাল কুরিয়ার কোম্পানি, সারা পৃথিবীর থেকে মাল সামাল আসে। ছোট ছোট পার্সেল, ওই 1/2 কেজি, 1 কেজি, 10 কেজি, এই ধরনের যত স্যাম্পল থাকে, আমরা স্যাম্পল বলি এটাকে। তো সেইটা থাকে হচ্ছে এই সাইডটাতে, এই শেডটাতে লাস্টের কর্নারে, যেটা আগুন এখনও জ্বলতেছে। তারপরে আছে আমাদের কেমিক্যাল, এরপরে আছে আমাদের বন্ডের যে সুবিধায় মালগুলি বের হয় সারা বাংলাদেশের গার্মেন্টসের বিভিন্ন আর্জেন্ট শিপমেন্টগুলি। যেমন আমারই পার্সোনাল, আমার এক ফ্যাক্টরি 16 টন সুতাই আছে। তো সুতাটা শুক্রবার নেমেছে, তো সেটা টোটালটাই শেষ। উৎসুক জনতা এসে ভিড় করে এখানে উদ্ধার কাজটাকে যাতে মানে বিঘ্ন করতে না পারে, এবং আমরা সেটা খুব সুশৃঙ্খল রেখেছি। ঢাকার পরিবর্তে 8টি চট্টগ্রামে, 3টি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। এছাড়া চীন থেকে আসা 2টি ফ্লাইট ফিরে গেছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে 8টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে, তার মধ্যে 2টি চট্টগ্রাম থেকে ঢাকামুখী অভ্যন্তরীণ ফ্লাইট ছিল। অপর 6টি ফ্লাইটের একটি ব্যাংকক থেকে, আরেকটি মধ্যপ্রাচ্য থেকে ঢাকায় অবতরণ করার কথা ছিল। বাকি 4টিও আন্তর্জাতিক ফ্লাইট। এসব ফ্লাইট ঢাকার বদলে চট্টগ্রামে অবতরণ করেছে। এছাড়া বাংলাদেশ বিমানের BG340 ফ্লাইটটি 396 জন যাত্রী নিয়ে রিয়াদ থেকে ঢাকার উদ্দেশ্যে আসলেও শেষ পর্যন্ত সিলেটে অবতরণ করে।
দর্শক, বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফ করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। আমরা সরাসরি যাচ্ছি তার ব্রিফিংয়ে। এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানার মধ্যে কোনো নিহত নাই। আর আমরা 2118 অর্থাৎ রাত 9টা 18-র সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এখন শুধু নির্বাপনের কাজটা করে যাচ্ছি। আর আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট কিন্তু চালু হয়ে গিয়েছে, অলরেডি চালু হয়ে গিয়েছে। এবং আমাদের এখন পর্যন্ত আমাদের হিসাবে আমাদের 2 জন ফায়ার ফাইটার আহত হয়েছে। আমরা শুনেছি আনসারের কিছু সদস্য সম্ভবত প্রাথমিকভাবে আহত হয়ে থাকতে পারে, আমরা সংখ্যাটা এখনো কনফার্ম না। আর আমাদের যে জায়গায় আগুনের ঘটনা, এটা হচ্ছে আমদানি কার্গো যে রাখার জায়গা, আনুমানিক 400 গজ বাই 400 গজের মতো জায়গা, যেখানে খোলা জায়গায় এবং বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলি রক্ষিত আছে এবং আমরা সেগুলিতেই আগুন নিবানোর কাজ করেছি। এই ছিল আমাদের পক্ষ থেকে। আমরা এখনো কাজ করে যাচ্ছি। আমরা আগুন সম্পূর্ণ নিভানো না পর্যন্ত, নির্বাপন না হওয়া পর্যন্ত এখানে থাকবো। নির্বাপনের পর আমরা কর্তৃপক্ষকে দায়িত্ব হ্যান্ডওভার করে আমরা চলে যাব। আমরা একটু বলতে চাই, আমাদের এই কাজে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আমাদের বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি, তারা বিভিন্নভাবে আগুন নিবানোর কাজে আমাদের সহযোগিতা করেছে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আগুনের সূত্রপাতটা আমরা এখনো এটা আসলে আগুন নিবানোর পরে এটা বলা যাবে তদন্ত সাপেক্ষে, এখন আমরা এটা বলতে পারছি। আচ্ছা, আগুন নিভাতে এসে আপনারা কি কি ডিফিকাল্টিজ এখানে ফেস করেছেন? আসলে আগুন নিভাতে এসে না, সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস। আপনারা দেখেছেন যেহেতু এটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল, ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহযোগিতা করে। যে কারণে আপনারা অনেক উপর পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন। নিচে হয়তো আগুন অল্প, কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে। ও বাতাস একটা আমাদের সমস্যা ছিল, বাতাসের উইন্ড ডিরেকশন। আর 2 নাম্বার হচ্ছে ভিতরে যে কার্গোর যে ভিতরে জায়গাগুলি, এগুলি খোপ করা, ফলে এবং এই খোপের মধ্যে আবার দেয়াল দিয়ে করা, ফলে প্রত্যেকটা খোপ পরিষ্কার মানে ক্লিয়ার করে আমাদের আগুন নিভাতে হয়েছে। এটা আমাদের একটা ডিফিকাল্টিস ছিল। আর কিছু কার্গো ছিল খোলা জায়গায়, তো খোলা জায়গায় যেহেতু কার্গো ছিল, আপনারা দেখেছেন এয়ারপোর্টে খোলা জায়গায় কিছু কার্গো থাকে, সেগুলিতে খুব সহজে আগুন ধরে গেছে। যেহেতু বাতাস ছিল, বাতাসের ফ্লোতে দ্রুত আগুনটা ছড়াই পড়ছে। যাই হোক, আমরা সব কিছু আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি। সবাই সহযোগিতা করেছেন। আপনি এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন, আপনাদের সাথে কথা বলেছে, আপনারা দেখেছেন। আমাদের চেষ্টা জারি আছে এবং আমরা দ্রুত সময়ে চেষ্টা করেছি যাতে ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং ডোমেস্টিক ফ্লাইট চালু করে দেওয়া যায়। এবং সেটা অলরেডি পরিচালক, আপনি বললেন যে আগুন আর স্প্রেড করার সম্ভাবনা নাই। আপনারা কি রক্ষা করতে পারলেন এই এলাকায়, বিশেষ করে? এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ এটা কিছু রক্ষা হয়েছে কিছু না, অনেক না। আগুন আমরা যখন আগুন নির্বাপনের কাজ চলছিল, তখন আমরা একদিকে আগুন নিভিয়েছি, আরেকদিকে আমরা জায়গা করে দিয়েছি জিনিসপত্র বের করে নিয়ে আসার জন্য। তো অনেক জিনিসপত্র আমরা দেখেছি বের করতে। এখন কি পরিমাণ কতটুকু এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না, বাট কিছু কিছু জিনিসপত্র বের এরকম কোনো সংবাদ আমরা পাই। তবে যেটা হয়, এয়ারপোর্ট একটা গুরুত্বপূর্ণ এলাকা, এখানে ঢুকতে হলে একটু বুঝে শুনে ঢুকতে হয়। আমরা এখনো জানতে পারি। কথা বলতে চাচ্ছিলাম, আন্তর্জাতিক বিমানবন্দরের যে মানদণ্ড, আপনারা যখন আগুন নেভাতে গিয়েছিলেন, সেই মানদণ্ড পুরোটাই আপনারা কোনো ডিফিকাল্টিজ ফেস করেছেন কিনা? আমাদের কেউ একজন সম্ভবত উপরে ড্রোন চালাচ্ছেন। এটা কিন্তু একটা আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে কিন্তু ফ্লাইং হচ্ছে। কারো যদি ড্রোন উপরে থেকে থাকে, অনুগ্রহ করে একটু নামানোর ব্যবস্থা করে, এটা কিন্তু আইন বিরুদ্ধ। যেটি বলা হচ্ছিল যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দর আসলে নিরাপত্তা যেটি আসলে সেই এটা আসলে ছিল কিনা, আমরা যেটা বলতে চাই সেটা হলো আমরা এখন কাজ করছি।
কাজ করা অবস্থায় আমি একটা মন্তব্য করাটা ঠিক হবে না। আমরা এখন কাজ করেছি, কাজ শেষে আমরা বুঝবো কোন জায়গায় আমরা প্রবলেমগুলি ফেস করেছি, কারণ আমরা তো সবাই বিভিন্ন জায়গায় কাজ করছি। সম্মিলিতভাবে আমরা যখন মতামতটা পাবো তখন আমরা বলতে পারবো কী কী মানদণ্ডটা ঠিক মতো ছিল না বা কোন জায়গায় তারা প্রবলেম ফেস করেছে। এখন তো আসলে আমরা সেইগুলির চেয়ে কীভাবে একটা আন্তর্জাতিক এয়ারপোর্টকে দ্রুত সচল করা যায় সেটাতে আমরা ব্যস্ত ছিলাম। আমরা সেটা আল্লাহর রহমতে করেছি। এখন আমরা বাকিটা আমাদের সবার সাথে বসবো, কোথাও কোনো সমস্যা ফেস করেছি কিনা, এক ভাই জানতে চাইলেন কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, সেগুলি তখন জানা যাবে। এই মুহূর্তে এটা আসলে বলার, এখন আমাদের কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে আগুনটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং নির্বাপন করে ফেলা, সেটা আমরা করছি। এখানে আগুন লেগেছে, তার পাশে ফায়ার সার্ভিসের ছিল, অফিস ছিল, তো তারপরও কেন আগুনটা এত দ্রুত ছড়িয়ে পড়ে? এখানে তো চলে আসছে এয়ারপোর্টের মধ্যে ফায়ার সার্ভিসের কোনো অফিস নেই, এটা আপনার মনে তাহলে আপনারা সেখানে ভিতরে আমাদেরকে আমরা যখন 2:30 1430 খবর পেয়েছি তারপরে আমরা মুভ করেছি। এখানে যাদের ফায়ার ফাইটিং ভেহিকেল দেখেছেন এটা হচ্ছে এভিয়েশনের, আমাদের না। ওনারা প্রাথমিক রেসপন্সটা এভিয়েশন এখানে যে আছে তারাই করেছে। আমরা এর মধ্যে খবর আগুন নির্বাপনের কাজ শুরু করেছেন, কিন্তু এতটা সময় লাগলো কেন? এবং আমরা দেখতে পাচ্ছি যে যতটুকু হচ্ছে কি আসলে গোডাউন ছিল মানে পুরোটাই চলে গেছে, তো আপনারা আসলে শুরুতেই কেন নিয়ন্ত্রণ করতে পারলেন না? এই জন্য আমরা ইতিমধ্যে আমি আমার বক্তব্যে বলেছি, আমরা যখন এসেছি তখন তো আগুন ছিল, আগুন অলমোস্ট ডেভেলপড স্টেজে আগুন ছিল, কিন্তু এই জায়গাটা হচ্ছে পুরোটা খোলা জায়গা। আপনারা সামনে গেলে দেখবেন প্রচুর খোলা জায়গার মধ্যে কার্গো আছে, বাতাসের প্রচুর বাতাস ছিল, আবার কার্গোর ভিতরে যে আছে ওগুলো কম্পার্টমেন্ট করা, খুব কম্পার্টমেন্ট করা এবং আপনার কংক্রিটের দেয়াল, তো ফলে এগুলোকে প্রত্যেকটাকে ফাইট করে করে আমাদের আগাতে হয়েছে। স্বাভাবিকভাবে যেহেতু বাতাস বেশি ছিল, ফলে দ্রুত যেহেতু খোলা জায়গায় যে এক্সপোজ যে আইটেমগুলো ছিল, শুকনো আইটেম, দ্রুত তাদের মধ্যে আগুন ছড়িয়ে গিয়েছে। আর আলটিমেটলি এই দাহ্য পদার্থের মধ্যে দিয়ে আমাদেরকে ফায়ার ফাইট করতে হচ্ছে। বাট আমাদের প্রথম চেষ্টা যেটা ছিল এয়ারপোর্টের এই আমদানি কার্গো থেকে আর কোনো দিকেই যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে। 2 নাম্বার হচ্ছে আমরা আরেকটা যেটা চেষ্টা করেছি সেটা হলো আমাদের কাছে কিছু কিছু তথ্য ছিল যে কোথাও কেমিক্যাল জাতীয় আইটেম ইম্পোর্ট করা থাকতে পারে। আপনারা জানেন কেমিক্যাল জাতীয় আইটেম যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে একটু বেশি সেফটি মেজারটা নিতে হয়, কারণ এখানে মানুষের জীবন হানির একটা ব্যাপার থাকে, সেটাও আমরা করেছি। তবে যাই হোক, আমরা আমাদের ছিল কিনা এটা এখন বলা যায়, তবে কিছু কিছু নীল ফ্লেম আমরা দেখেছি, কিন্তু তার মানে যে কেমিক্যাল ছিল এটা বলা যাবে না। এটা আমরা যখন নির্বাপন হবে তখন আমরা ওভারঅল এটা বলতে পারবো আসলে কোনো কেমিক্যালের। আনুমানিক নির্বাপনে আর কত সময় লাগতে পারে? না, এরকম কোনো মেসেজ আমি পাই। একটু কি বলতে পারেন কতক্ষণ সময় লাগতে পারে এখন পুরোপুরি আগুন নির্বাপনে? আর কত? কারণ আর বেশিক্ষণ লাগবে না, আর বেশিক্ষণ না, কারণ আমরা অলরেডি আমাদের পুরো কন্ট্রোলে চলে আসছে। এখন ছোট ছোট পকেটে কিছু কিছু কাপড় আছে, এরকম হাফ এন আওয়ার লাগতে পারে না, হাফ এন আওয়ারে বেশি লাগবে। মাননীয় ডিজি, আমরা দেখেছি যে গত 2 দিন আগেও চট্টগ্রামে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড হলো, মিরপুরে একটি অগ্নিকাণ্ড হলো, এবং আমরা সবগুলো ঘটনার পরেই দেখি যে আপনারা বলেন যে এটা অনুমতি ছিল না, ফায়ার লাইসেন্স ছিল না, অমুকের অনুমতি ছিল না। আসলে একটা আগুন লাগার পরে দেখা যায় যে সেটা অনুমতি ছিল না, তো আপনারা এই বিষয়টা কি দেখবেন? আপনি যদি একটু খোঁজ নেন দেখবেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে সমস্ত প্রতিষ্ঠানে আগুন লাগছে আপনারা যদি তদন্ত করেন দেখতে পারেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেখানে যথাযথ নোটিশ প্রদান করা, ইন্সপেকশন করা, তাদেরকে সতর্ক করা, লাইসেন্স না দিয়ে এগুলো সব করা হয়েছে। কিন্তু আপনাকে বলার পর আপনি যদি আইন না মানেন তাহলে আইন না মানার জন্য যাদের দায়িত্ব তাদেরকে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করা, মানুষকে আগুন লাগলে বা কোনো দুর্যোগ ঘটলে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে উদ্ধার করা, কিন্তু আইন প্রয়োগের জায়গাটা আসলে আরও অন্যান্য অথরিটির আছে। তবে আমরা মানুষকে সচেতন করি, মানুষকে বুঝাই। যে আপনি 3টা দুর্ঘটনার কথা বলেন, আপনি যদি খোঁজ নেন প্রত্যেকটা ঘটনায় দেখবেন আমাদের কোনো না কোনো ইনভলভমেন্ট ছিল সচেতন করার ব্যাপারে, তাদেরকে জরিপ করে তাদের ফায়ার সেফটি প্ল্যান নেওয়ার ব্যাপারে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। তবে আপনি এটা বলতে পারেন সমন্বিত একটা চেষ্টার মনে হয় খুবই প্রয়োজন। ব্রিফ করছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল।
তিনি ঠিক যে কথাটি বলছিলেন, আমরা এর আগেও যে কথাগুলো এর আগের যারা মহাপরিচালক ছিলেন তাদের কাছ থেকেও শুনলাম, সমন্বয়ের একটি অভাব হয় যখন সবগুলো সংস্থা একসাথে এই ধরনের বড় ধরনের আগুনের ঘটনায় কাজ করেন। এখানেও কিন্তু তিনি একই কথা বললেন যে হয়তোবা সমন্বয়ের একটি অভাব ছিল, যে জন্যই এতটা সময় লেগেছে আগুন নির্বাপনে। যদিও আরও আধা ঘন্টার মতো সময় তিনি বলেছেন যে আরও আধা ঘন্টার মতো সময় লাগবে পুরোপুরি আগুন নির্বাপিত হতে। দর্শক, আমরা যেতে চাই বিমানবন্দরের টার্মিনাল 2 অর্থাৎ বহির্গমন পথে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আপনার কাছে জানতে চাই, কিছুক্ষণ আগেও শুনছিলাম, আমরা এর মধ্যে দেখলাম আরও একটি ফ্লাইট এসে অবতরণ করেছে। যারা যাবেন তাদের যাওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া গেল কিনা, তারা কি অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পেরেছেন কিনা? যদি আমি বলি রাত 10টা বা 11টার যে ফ্লাইটগুলো ছিল সেই ফ্লাইটগুলো কিন্তু যাচ্ছে না। তাদের যাত্রীরা অনেকেই চলে গিয়েছেন, অনেকে যাচ্ছেন, এবং যেই ফ্লাইটগুলো আরও রাতে গভীর রাতে 2টা 3টা এই সময় আছে তাদের যাত্রীদের আমরা দেখছি যে কিছুক্ষণ আগে কিন্তু চেক ইন শুরু হয়েছে, তারা কিন্তু একে একে ভেতরে ঢুকছেন। এবং আর কিছু কিছু ফ্লাইটের যাত্রীদের যাদের ফ্লাইট স্থগিত হয়েছে তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকের যেই এয়ারলাইন্স ছিল সেই এয়ারলাইন্সের পক্ষ থেকে কিন্তু তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে রাতের, এবং তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে এয়ারলাইন্স তাদেরকে একটি হোটেলে নিয়ে যাবে, সেখানেই রাখবেন, এবং পরবর্তীতে যখন আবার ফ্লাইটের রিশিডিউল বা পুনরায় টাইম দেওয়া হবে, সময় দেওয়া হবে, সেই সময় তাদেরকে নিয়ে আসা হবে এবং তারা সেই সময় আবার ফ্লাইট ধরবেন। এখানে কিন্তু যারা আছেন তারা সবাই কিন্তু হোটেলের উদ্দেশ্যেই যাচ্ছেন এবং তাদের ফ্লাইট কিন্তু স্থগিত করা হয়েছে। আমি কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনার ফ্লাইট কখন ছিল? আমার 8:45 ছিল। পরবর্তীতে কি হলো? পরবর্তীতে বলছে জানাই দিব আজকে রাত্রে, কালকে দিনে 12টা বাজে জানাবো। আর আচ্ছা, এখন আপনারা কোথায় যাচ্ছেন, থাকবেন কোথায়? হোটেলে থাকবো। এই হোটেল কি ফ্লাইট কর্তৃপক্ষ ম্যানেজ করে দিচ্ছে? হ্যাঁ, এটা কোম্পানির থেকেই। আর যেমনটি আমি বলছিলাম যে ফ্লাইটের পক্ষ থেকে কিন্তু অনেকের বেশ কয়েকটি ফ্লাইটের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, তাদেরকে রাতে থাকার জন্য থাকা খাওয়ার যে ব্যবস্থা তারা ফ্লাইটের পক্ষ থেকে করা হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি সৌদি এবং দুবাইতে 2টি আমরা বিমান দেখেছি যে যাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বিমানের পক্ষ থেকে, এবং অন্যান্য যে সকল ফ্লাইট বিশেষ করে সন্ধ্যার পরপরই ছিল সে সকল ফ্লাইটে কিন্তু অনেকে যাত্রীরা কিন্তু এখানে ছিলেন। আমরা গভীর রাত পর্যন্ত বা 9টা 10টা পর্যন্ত যদি বলি, সে 9টা 10টা পর্যন্ত থাকার পর অনেকেই কিন্তু সব ব্যবস্থায় চলে গেছেন, তারা নিজেদের গাড়ি ম্যানেজ করে নিজেরাই থাকার ব্যবস্থা করে নিয়েছেন, চলে গেছেন এখান থেকে। আবার যাদের ঢাকার মধ্যেই থাকার ব্যবস্থা আছে তারা কিন্তু নিজ নিজ বাসস্থানে চলে গেছেন। তারা যেমনটা জানিয়েছেন, তাদেরকে যখন পুনরায় জানানো হবে যে আবারও ফ্লাইট কখন, তারা তখন আবার ফিরে আসবেন, সেই অনুযায়ী কিন্তু তারা আবার এয়ারপোর্টে প্রবেশ করবেন। তবে এখন পর্যন্ত যে সকল ফ্লাইট বাতিল হয়েছে আপাতত বা স্থগিত হয়েছে, সে সকল ফ্লাইটে কিন্তু পুনরায় যে সময় দেয়া সেই সময়টা কিন্তু নির্ধারিতভাবে এখনও কোনো ফ্লাইট দিতে পারেনি, কারণ তারা যেমনটা জানিয়েছেন যে পুনরায় ফ্লাইটের যে রিশিডিউল করা সেটা একটু সময় সাপেক্ষ। আমাদেরকে কয়েকজন জানিয়েছেন যে এই ফ্লাইট 1 দিন 2 দিন পরও হতে পারে, আবার কারো ভিসার বা যাওয়ার যে মেয়াদ সেই মেয়াদও কিন্তু শেষ পর্যায়ে তারা কিন্তু আক্ষেপ করেছেন যে এই মুহূর্তে এমন পরিস্থিতির মধ্যে তারা বিপদে পড়ে যাবেন। আবার আমরা দেখেছি যে অনেকে যারা বিশেষ করে আমরা চীনের ফ্লাইটগুলোতে যেমনটা দেখেছি তারা যেমনটা জানিয়েছেন যে আবার কাল সকাল নাগাদ তাদেরকে সময় দেওয়া হয়েছে, সকালে তাদেরকে বলা হয়েছে সকাল 10টা নাগাদ আসতে, তারপর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, তখন জানিয়ে দেওয়া হবে যে সেই ফ্লাইট কখন যাওয়া হবে বা ছেড়ে যাবে। অর্থাৎ এখন পর্যন্ত যে সকল ফ্লাইটগুলো বন্ধ হয়েছে বা স্থগিত হয়েছে সেই সকল ফ্লাইটগুলোর ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এখন কিন্তু যেই অন্যান্য যে ফ্লাইটগুলো গভীর রাতের সেগুলো কিন্তু চেক ইন শুরু হয়েছে এবং 2টি কিন্তু ফ্লাইট ইতিমধ্যে কিন্তু অবতরণ করেছে। আর কিছু কিছু ফ্লাইট যেগুলো এই সময়ের আগের অবতরণ করার কথা 9টার আগে, আর সেই সকল ফ্লাইটগুলো কিন্তু চট্টগ্রাম সিলেট বিমানবন্দর নির্ধারিত করে দেওয়া ছিল, সেখানে কিন্তু কিছু ফ্লাইট অবতরণ করেছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত যদি আমি বলি যেই মানুষগুলো বা সেই সকালে এসেছেন বা কেউ দুপুরে এসেছেন তারা বেশ ভোগান্তিতে পড়েছেন, কেউ কারো বাড়ি অনেক দূরে, সেই ভোগান্তি নিয়ে কিন্তু তারা কিন্তু এখন পরবর্তী যে সময় দেওয়া হবে সেই সময়ের অপেক্ষায় রয়েছেন। বেশ অনেকটা ভোগান্তি হয়ে গেল আসলে যাত্রীদের। মাইনুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আর একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে এই যে আগুন প্রায় 8 ঘন্টা ধরে যে আগুনটি জ্বলেছে এখনও পর্যন্ত পুরোপুরি নির্বাপন করা যায়নি।
এই আগুনে কিন্তু আহত হয়েছেন বেশ কয়েকজন ফায়ার ফাইটার অথবা আগুন নেভাতে যারা গিয়েছিলেন তারা। তাদের মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি আছেন 13 জন, তাদের মধ্যে আনসার সদস্য আছেন 10 জন এবং পুলিশ সদস্য আছেন 1 জন এবং ফায়ার ফাইটার আছেন 2 জন। আরও বাকি যারা আছেন তারা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সংখ্যাটা সব মিলিয়ে কিন্তু প্রায় 20-এর কাছাকাছি যারা শুধুমাত্র এই আগুন নেভাতে গিয়ে তারা আহত হয়েছেন, কিছুটা দগ্ধ হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। আমরা যেতে চাই আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিনের কাছে। আবদুল্লাহ তুহিন বিমানবন্দরেই আছেন। তুহিন, একটি বিষয়, সেটি হচ্ছে আপনার সঙ্গে দুপুর থেকেই কথা হচ্ছিল, তার মধ্যে আমরা দেখলাম যে কার্গো ভিলেজে যাদের মালামাল ছিল তারা আপনাকে বেশ কিছু তথ্য দিচ্ছিলেন, অর্থাৎ যেখান থেকে আগুনের সূত্রপাত, আপনিও শুরু থেকে বলছিলেন যে কোরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত, এতটা যে আগুন ছড়িয়ে গেল, ফায়ারের যিনি ডিজি তিনি বলছিলেন যে তারা যখন আগুন নেভাতে যান বেশ কিছু মালামাল সেখান থেকে তারা উদ্ধার করে আনতে দেখেছেন, কিন্তু সেই সংখ্যাটা কত এই বিষয়ে তারা জানেন না। কি পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ উদ্ধার করা গেছে এবং সেই মালামালগুলো আসলে কি ছিল, আপনি কতটুকু জানতে পেরেছেন? 7 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে বলা হচ্ছে, কিন্তু এখনও নির্বাপন হয়নি। অর্থাৎ এখনও আমরা দেখছি যে কার্গো কমপ্লেক্সের দোতলা যে জানলাগুলোর ভিতরে ভিতরে হঠাৎ করে ছাইচাপা আগুন ধাউ করে জ্বলে উঠছে এবং বিভিন্ন কক্ষে এখন আমরা আগুন দেখতে পাচ্ছি এবং যে ধোঁয়ার কুণ্ডলী হঠাৎ করে আবার অনেকটা বেড়ে গিয়েছে এবং এর ভিতরে বেলা 9টার থেকে আমরা সিভিল এভিয়েশন ঘোষণা দিয়েছিল, বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে ফ্লাইট চলাচল আবার কার্যক্রম শুরু হয়েছে। আমরা 9টার সময় দেখেছি এয়ার ট্রাফিক কন্ট্রোল যে রুমটা, সেখান থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের কার্যক্রম দেখেছি, একটি বিমান ল্যান্ড করতেও দেখেছি। কিন্তু এই মুহূর্তে আবারও ধোঁয়ার পরিমাণটা কুণ্ডলী আকারে বেড়ে গিয়েছে। ভিতরে ফায়ার সার্ভিসের পরিচালক যেটা বলছিলেন ব্রিফিংয়ে যে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন, কিন্তু এখনও নির্বাপন বাকি আছে, নির্বাপন হলে তারপরেই হবে। কিন্তু তার আগেই এই পুরো কার্গো কমপ্লেক্সের অর্থাৎ কুরিয়ার শাখা এবং ফ্রেট শাখা, কুরিয়ার শাখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা থেকে বেলা 2টার দিকে কুরিয়ার শাখা এবং 8 নম্বর গেট, এই 8 নম্বর গেট বিল্ডিং এবং কুরিয়ার শাখা এই কর্নার, এই প্রান্ত থেকেই মূলত আগুনের সূত্রপাত এবং এখান থেকে আগুনটি দাউ দাউ করে বেড়ে উঠেছিল এবং সেখান থেকে প্রায় 1 ঘন্টারও কম সময়ের ব্যবধানে পুরো কার্গো কমপ্লেক্সকে এটা একদম পরিবেষ্টিত করে ফেলেছে। পুরো কার্গো কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়েছে এবং সেই বিষয়টি নিয়েও এখানকার সিএনএফ এজেন্টরা অনেক ক্ষোভ প্রকাশ করেছেন যে শুরুতে যে আগুন অল্প ছিল সেই আগুনটি নেভানোর মতো সক্ষমতা হয়তো বিমানবন্দর কর্তৃপক্ষ ছিল না। ভেতরে 2-3টি ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে, তাদের যে প্রাথমিকভাবে পানি ছিল সে পানি শেষ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে 8 নম্বর গেটের বাইরে দিয়ে যে বাইরে থেকে ফায়ার ব্রিগেডের অতিরিক্ত গাড়ি 2-3টা এসেছিল, তারাও ভেতরে পারমিশন নিয়ে ঢুকতে অনেক দেরি হয়ে গেছে। যদিও বিষয়টি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি কোনো অভিযোগ আকারে বা তারা এই আপত্তির কথা কিন্তু জানায়নি, তারা বিষয়টা পরিষ্কার করেনি। তবে তারা ব্যাখ্যা দিয়েছে যে আগুনটি ছড়িয়ে পড়ার কারণ যে এয়ারপোর্টের উন্মুক্ত জায়গা, সেখানে বাতাস ছিল, সে বাতাসের কারণে ছড়িয়ে পড়েছে। তবে এত স্পর্শকাতর একটি জায়গায় কিভাবে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে, কেন সেই আগুন বা এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষার জন্য নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না এবং কেন আগুন প্রতিটি কক্ষ থেকে কক্ষ, সেল থেকে সেল সব জায়গায় এরকম দ্রুত ছড়িয়ে পড়েছে, সেটাও নিশ্চয়ই তদন্তের দাবি রাখে। সেই কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাদের তত্ত্বাবধানে এই কার্গো পুরো কমপ্লেক্স ছিল, যাদের নিয়ন্ত্রণে এটা ছিল, তারা প্রথমেই ফ্লাইট সেফটি পরিচালক, ফ্লাইট সেফটির নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি করেছে, তারা এই কারণগুলো খতিয়ে দেখবে। এবং সবচেয়ে আশঙ্কার কথা হচ্ছে যে এরকম স্পর্শকাতর একটা জায়গায় আমদানি শাখার প্রায় সব মালামালের উপরেই যত রক্ষিত ছিল সেখানে পুড়ে একেবারে শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা, কারণ যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলেছে সেখান থেকে কিছু মালামাল অরক্ষিত আছে কিনা সেটা খুবই সন্দেহ। কারণ প্রাথমিক পর্যায়ে টো ট্রাকের মাধ্যমে কিছু মালামাল আমরা সরিয়ে নিতে দেখেছিলাম, সেটি হচ্ছে এখনো পর্যন্ত যে বিষয়টি পরিষ্কার নয়, সেটি হচ্ছে কার্গো ভিলেজের এবং সেই জায়গাটিতে আসলে শেষ পর্যন্ত পুরোটাই পুড়ে গেছে। কি পরিমাণ মালামাল সেখানে থাকে এবং কি ধরনের মালামাল সেখানে ছিল এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পেয়েছেন কিনা? আমরা শুনছিলাম যে আপনাকে ভুক্তভোগীরা যারা, ব্যবসায়ীরা যারা, তারা বেশ কিছু পণ্যের কথা বলছিলেন। আপনি তো এর আগে থেকেই সেখানে কাজ করেন, কি ধরনের পণ্য সেখানে থাকে এবং এতটা দ্রুত তা জ্বলল কি করে? ইউনিটকে আমরা শুধু ভেতরে দেখেছি, বাইরেও তারা অনেক চেষ্টা করেছেন। তাদের সাথে বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, এমনকি আনসার, ভিডিপি,
তারাও পর্যাপ্ত কাজ করেছেন। সাথে সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকেও আমরা এখানে দেখেছি, বিভিন্ন জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবকরাও এই আগুন নেভানোর কাজে এই দমকল বাহিনীকে সহায়তা করেছেন। সব কিছু মিলিয়ে এখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে। স্বাভাবিক হয়েছে ফ্লাইট সার্ভিস, আমরা একটি ফ্লাইটকে নামতেও দেখেছি এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম তাদের কার্যক্রম স্বাভাবিক করেছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যে কয়েকটি প্লেন অলরেডি যাত্রী নেওয়ার জন্য অ্যাপ্রন সাইডে তাদের বোর্ডিং ব্রিজে লাগানো হয়েছে, যাত্রীরা ধীরে ধীরে সেগুলোতে উঠছেন এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে এখন নিশ্চয়তা দেওয়া হচ্ছে তারা নিরাপদে অবতরণ করতে পারবেন। সব কিছু মিলিয়ে আমরা অপেক্ষা করছি যে সবশেষ আগুন কখন নির্বাপন হয়, তারপর ফায়ার সার্ভিস তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারা কিছুক্ষণের মধ্যে হয়তো চলে যাবেন বলে আশা করছেন। সাফা। আব্দুল্লাহ তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিছুক্ষণ আগে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে বিমানবন্দরের যিনি পরিচালক উইং কমান্ডার মুন্তাসির, তিনি ব্রিফ করেছেন। তিনি ব্রিফ করে বলেছেন 450 জন সদস্য আগুন নেভাতে কাজ করেছে। একজন বিমান বাহিনীর সদস্য আহত হয়ে কর্মীটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং একজন বিমান বাহিনীর সদস্য অর্থাৎ তিনি বলেছেন বিমান বাহিনীর সদস্য একজন এখন পর্যন্ত আহত হয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যিনি মহাপরিচালক তার যে বক্তব্য সেই বক্তব্যতেও শুনছিলাম, তিনি রিভার্স এয়ার ফ্লোর কথা বলেছেন। অর্থাৎ শুরুতে ঢুকেই তারা যেই সমস্যাটাতে পড়েছেন ঠিক বিপরীত দিকে বাতাস বওয়ার কারণে আগুন নেভাতে বেশ খানিকটা সময় লেগেছে এবং তাদেরও ঢুকতে বেশ সময় লেগেছে, এমনটা বলেছেন। আমরা যেতে চাই আমাদের আরেক সহকর্মী হাসিবুল করিম বিজয়ের কাছে। বিজয়, আপনি যেখানটাতে আছেন, আপনি তো দুপুর থেকেই সেখানে আছেন, এখনকার পরিস্থিতিটা একটু জানাবেন, বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি, এবং বলা হচ্ছে যে আধা ঘন্টার মতো আরও লাগবে পুরোপুরি আগুন নির্বাপিত হতে, এর আপডেট কি? সাফা, সর্বশেষ যে পরিস্থিতি অন্যান্য সহকর্মীদের কাছ থেকে শুনছিলাম, এখনও কিছু কিছু জায়গায় আগুন জ্বলছে, সেটি নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা করছে ফায়ার সার্ভিস। তবে আমি একটু জানিয়ে রাখতে চাই, আমি যেখানে আছি এখান থেকে কিন্তু বিমানের যে চলাচল সেটি আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত মোট 9টি বিমান কিন্তু অবতরণ করেছে। আমি যেমনটি দেখতে পেয়েছি যে প্রথম বিমানটি কিন্তু 9:06 অবতরণ করেছে এবং এরপরে 9:39 49 মিনিটে একটি বিমান অবতরণ করেছে। এর পরের বিমানটি আরও 10 মিনিট পরে 9:59 অবতরণ করেছে। তো এখন পর্যন্ত বিমানের যে বিমানবন্দরের যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি যে স্বাভাবিক 9টা যে পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী স্বাভাবিকভাবেই সেই 9টা থেকেই বিমানের উড্ডয়ন এবং অবতরণের কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এবং যে বিমানগুলো আগুন থেকে নিরাপদ দূরত্বে আসলে নিয়ে আসা হয়েছিল এবং পার্কিং করা হয়েছিল সেখান থেকে কিন্তু একটি একটি করে বাংলাদেশ এয়ারলাইন্সের বেশ কয়েকটি বিমান আমি দেখেছি যে এখান থেকে আসলে রানওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং তাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে হয়তো তারা সঠিক সময়ে আসলে যেতে পারবেন। তবে এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি যে বিমান চলাচল স্বাভাবিকই বলা চলে এবং আগুনের পরিস্থিতি আমি দুপুর থেকেই যেমন দেখেছি যে লেলিহান শিখা আমি আমার ক্যামেরায় আসলে এই পাশ থেকে অর্থাৎ বিমানবন্দরের পেছন সাইড থেকে যতটুকু দেখাতে পেরেছি তাতে সময় যত গড়িয়েছে তত আগুনের লেলিহান শিখা আস্তে আস্তে কমেছে এবং সন্ধ্যার দিকে এই সাইড থেকে আসলে আগুনের খুব একটা বেশি লেলিহান শিখা দেখা যায়নি, শুধু ধোঁয়া দেখা গিয়েছে। তো যখনই আমরা আসলে সাদা ধোঁয়া দেখতে পেয়েছি তখনই কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হতে পেরেছি যে আগুন বেশ নিয়ন্ত্রণে এবং ইতিমধ্যে আমি দেখতে পেলাম যে এখনও একটি বিমান অবতরণ করলো। তো বলা চলে যে স্বাভাবিকভাবে 10 মিনিট অন্তর অন্তর কিন্তু একটি বিমান অবতরণ করছে। তো সব কিছু মিলিয়ে আসলে বলা চলে যে 9টা থেকেই বিমানবন্দরের যে সার্বিক কার্যক্রম সব কিছুই স্বাভাবিক হয়েছে এবং বিমানগুলো ঠিক সময়ে উড্ডয়ন এবং অবতরণ করতে পারছে। সাফা। হাসিবুল করিম বিজয়, আপনাকে ধন্যবাদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শনিবার বিকেল 5টার পর বিমানবন্দরের কার্গো ভিলেজে যান তিনি। সেখানে তিনি বলেন অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে। এত বড় একটা দুর্ঘটনা জাতীয় জায়গায় আমরা সর্বোচ্চ পর্যায়ের আমরা কমিটি গঠন করে আমরা এটার ব্যাপারে বিশ্লেষণ করব। 7-8টা মোটা দাগের ক্যাটাগরির একটা স্টেটমেন্ট আমি তৈরি করতে বলেছি, যেটা ঘন্টাখানিক বাদে যেহেতু আগুন এখন নিয়ন্ত্রণে আসছে আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশনকে কত দ্রুত আমরা চালু করতে পারি। আমরা এই লক্ষ্যে এখন আলোচনায় বসে আমরা ক্ষতি নিরূপণ করার জন্য এবং আমাদের যেহেতু এটা একটা চলমান কার্যক্রম, এই চলমান কার্যক্রমকে কিভাবে আমরা চলমান রাখবো সেই ব্যাপারে আমরা পদ্ধতিগতভাবে সকলে বসে
আমরা এখনই বসে আমরা সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করব। আগুন নেভাতে দীর্ঘসূত্রিতায় বিস্ময় প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালকরা। পাশাপাশি স্পর্শকাতর এলাকায় আগুন নেভাতে কেন এত সময় লাগছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। আমি বলবো এটা একটা বড় একটা অব্যবস্থাপনা। এই অব্যবস্থাপনার কিন্তু এই গাফলতি কিন্তু আমি বলবো এর আগে ঘটেছিল, কিন্তু আগুনটা লেগেছে, তারা কিন্তু কখনোই শিক্ষা নিল না আসলে, একটা বড় একটা আর আমি বলবো যে এখানে অবশ্যই এই বিভিন্ন অর্গানাইজেশন কাজ করে। অনেকে বলতে পারে যে এখানে সাপোর্টেজ হয়েছে কিনা, সাপোর্টেজ যদি হতেও পারে তাহলে তো বলবো, যদি সাপোর্টেজ যদি কেউ করেও থাকে তবে এখন তাহলে বলবো যে এখানে গোয়েন্দা গাফলতি রয়েছে। যারা গোয়েন্দা, যারা এয়ারপোর্টে বিভিন্ন সংস্থা কাজ করে, তারা কি ঠিক মতো কাজ করতে পেরেছে? আসলে যে আমাদের দুর্বলতা রয়েছে দুই ভাবে। একটা হলো যে যারা ফাইট করবে তাদের সক্ষমতার অভাব রয়েছে, আর দ্বিতীয়ত যারা ব্যবহার করবে তাদেরকে যদি আমরা সচেতন না করতে পারি, তাদেরকে বাধ্যতামূলকভাবে যে ব্যবস্থাপনা সঠিক না করা পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া যাবে না। সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা নিরাপত্তা সংস্থাগুলো গভীরভাবে তদন্ত করছে। শনিবার রাতে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে হওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা নিয়ে গভীরভাবে অবগত। মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেয়া হবে না বলেও জানানো হয়। সবশেষে ঐক্য, সংযম আর দৃঢ় সংকল্প নিয়ে গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো হুমকির মোকাবেলার প্রত্যয় ব্যক্ত করা হয় বিবৃতিতে। এদিকে বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ছোটখাটো দূরত্ব ভুলে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নিয়ে নির্বাচন অর্থবহ করার আহ্বান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বলেন, রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সব কর্মকাণ্ড সংসদমুখী করা উচিত। দুপুরে পানি ভবনে পানি উন্নয়ন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, সংসদ ভবনের সামনের সংঘর্ষ অপ্রত্যাশিত, সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ করা উচিত। এক্ষেত্রে বলেন, ঐতিহাসিক জুলাই সনদে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, এটা অনন্য ঘটনা। এতে রাজনীতি স্বচ্ছ ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে উন্নত করতে সহযোগিতা করবে। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটোখাটো আমাদের ভিন্নতা, দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার সনদ স্বাক্ষর করতে পেরেছি, আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করি। আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো এবং জুলাইয়ের সাথে প্রতারণা, এই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ স্বাক্ষর ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, ঐকমত্য কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি। নোট অফ ডিসেন্টের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই বলে মনে করেন তিনি। বলেন, সাপ্লাই হবে এনসিপির মার্কা, আর এই প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে তার দল। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেয়ায় ও বাস্তবায়নের ধারণা অস্পষ্ট থাকায় অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি। জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি তদন্তের দাবিও জানান আখতার হোসেন। জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা, এটা এর কোনো অর্থ তৈরি হবে না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নিইনি, এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটা কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। এই ৭২-এর সংবিধান যাতে পরিবর্তন না হয়, পুরনো ফ্যাসিস্ট কাঠামো যাতে রয়ে যায়, তার জন্য নানান অপচেষ্টা কিন্তু দেশের ভিতরে দেশের বাইরে থেকে করা হচ্ছে। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।